শুভেন্দু অধিকারী দলনেতা তার বিরুদ্ধে এফআইআর বাধাহীন আজকে জানিয়ে দেওয়া হলো হাইকোর্টের পক্ষ থেকে। আমাদের রাজ্যে কংক্রিটের জঙ্গলে আমরা ভরে গেছি, আমরা প্ল্যান্টেশন করব, কেউ মানে না। বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুন, প্রতিবাদের নামে অশান্তি উস্কানি, পিটিয়ে খুন যুবক। বারুইপুরে ধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে পুনর্নির্মাণে যায় পুলিশ। পুলিশের দাবি আচমকাই রাজ্য পুলিশে বড় রদবদল, গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো সুপ্রতিম সরকারকে। রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হলেন। পশ্চিমবাংলা এইরকম হিংসাত্মক ঘটনা পশ্চিমবাংলা কখনো দেখেনি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তার যে প্রতিশোধমূলক আচরণ, সেই প্রতিশোধমূলক আচরণ আজকের এই যে মিছিল, কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অভিযোগও দায়ের হয়েছিল, আর তারপরেই বারুইপুরে নেতার গ্রেপ্তারি। পশ্চিমবাংলা এইরকম হিংসাত্মক ঘটনা পশ্চিমবাংলা কখনো দেখেনি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তার যে প্রতিশোধমূলক আচরণ, সেই প্রতিশোধমূলক আচরণ আজকের এই যে মিছিল, তাতেও পর্যন্ত তার প্রতিশোধমূলক আচরণ দেখা গেল। আপনারা জানেন যে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আমরা আজকে আমাদের যুব এবং ছাত্র উইং তারা এই মিছিল করতে গিয়েছিল, এবং এই মিছিল করার সময় আজ সকাল থেকে এই অঞ্চলে এই যে গলিটাতে আপনারা দাঁড়িয়ে আছেন, এই গলিটার মধ্যে প্রায় 300 ছেলে উইদাউট হেলমেট, বিজেপির ছেলেরা 300টা ছেলে সকাল থেকে যেভাবে মোটরসাইকেল নিয়ে, বাইক নিয়ে এখানে মিছিল করেছে এবং মমতাদির উদ্দেশ্যে যে অশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছে, মানে আনবিলিভেবল। একজন মহিলার দিকে তাকিয়ে তাকে দিকে যে অশ্রাব্য ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে ইউজ করেছে, এ পশ্চিমবাংলায় কেউ কখনো শোনেনি। এবং এরা একদম ক্রিমিনাল, একবারে ক্রিমিনালদের মতো তারা কাজ করেছে। শুধু তাই নয়, তারপর সকাল থেকে উইদাউট পারমিশন একদম কালীঘাট থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত মাইক লাগিয়ে ডিজে চালিয়েছে, এবং ডিজেতে গালাগাল দেওয়া হচ্ছে। ডিজের গানগুলো, যেগুলো গালাগাল দেওয়া চোর গান রয়েছে, সেই গান টানগুলো দেওয়া হয়েছে। এরপর তারা যখন মিছিল শুরু করতে যায়, তার আগে সিআরপিএফ পুরো আটকে রেখে দিয়েছিল। তা সত্ত্বেও তারা মিছিল করেছে, কিন্তু মিছিল করার সময় বিজেপির লোকেরা সেই মিছিলে এসে ভেতরে ঢুকে পুলিশের সামনে আমাদের ছেলে মেয়েদের মেরেছে, স্পেশালি মহিলাদের বেশর অত্যাচার করেছে। এমন কোনো জায়গা নেই মহিলাদের যেখানে আঘাত করেনি এই বিজেপির গুন্ডারা, এবং পুলিশ সেটাকে অ্যালাউ করেছে। পুলিশ থেকে নিজেরা দাঁড়িয়ে থেকে পুলিশ সেটা অ্যালাউ করেছে, এবং আজকে যে ডেমোক্রেটিক রাইট, সেই ডেমোক্রেটিক রাইটকে পুরো ডিমলিশ করে দিয়েছে, ফুল ডিমলিশ করে দিয়েছে একদম। এটা অসম্ভব, মানে আনথিঙ্কেবল, ভাবা যাচ্ছে না, এটা ভাবা যাচ্ছে না। কোর্টের নির্দেশ তো মানলই না, ছেড়ে দিন। কোর্টের নির্দেশে কি ছিল? মিছিলটা করার। সেই মিছিলটা তো ভালোভাবে যাতে হয়, ল অ্যান্ড অর্ডার দেখার ডিউটি তো পুলিশের। পশ্চিমবাংলা এইরকম হিংসাত্মক ঘটনা পশ্চিমবাংলা কখনো দেখেনি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তার যে প্রতিশোধমূলক আচরণ, সেই প্রতিশোধমূলক আচরণ আজকের এই যে মিছিল, তাতেও পর্যন্ত তার প্রতিশোধমূলক আচরণ দেখা গেল। আপনারা জানেন যে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আমরা আজকে আমাদের যুব এবং ছাত্র উইং তারা এই মিছিল করতে গিয়েছিল, এবং এই মিছিল করার সময় আজ সকাল থেকে এই অঞ্চলে এই যে গলিটাতে আপনারা দাঁড়িয়ে আছেন, এই গলিটার মধ্যে প্রায় 300 ছেলে উইদাউট হেলমেট, বিজেপির ছেলেরা 300টা ছেলে সকাল থেকে যেভাবে মোটরসাইকেল নিয়ে, বাইক নিয়ে এখানে মিছিল করেছে, এবং মমতাদির উদ্দেশ্যে যে অশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছে, মানে আনবিলিভেবল। একজন মহিলার দিকে তাকিয়ে তাকে দিকে যে অশ্রাব্য ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে ইউজ করেছে, এ পশ্চিমবাংলায় কেউ কখনো শোনেনি, এবং এরা একদম ক্রিমিনাল, একবারে ক্রিমিনালদের মতো তারা কাজ করেছে। শুধু তাই নয়, তারপর সকাল থেকে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অভিযোগও দায়ের হয়েছিল, আর তারপরেই বারুইপুরে হিংসার ঘটনায় সিপিএম নেতার গ্রেপ্তারি। আইনের শাসন নাকি রাজনৈতিক প্রতিহিংসা, এই বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি। আর এই আবহেই রাজ্যে কার্যকর হয়ে গেল আজ থেকে গুন্ডা দমন আইন। যদি প্রমাণ হয়, এখন অপরাধী হিসেবে, অভিযুক্ত হিসেবে তাকে ধরা হয়েছে, যদি প্রমাণ হয় সত্যি তো তাই, আজকে যে ঘটনা ঘটেছিল সেটা তো মানুষ বলা যায় না, পশুর থেকে অধম তারা ঘটিয়েছিল। সেই ঘটনার পর যে আবার ঘটনা ঘটেছিল, যে তাকে গণপিটুনি করে একটা নিরীহ বাচ্চা ছেলেকে তাকে মেরে দেয়া, কি রেল লাইন অবরোধ করা, কি রেল লাইন তুলে দেয়া, তার আগুন লাগানো, সরকারি যে কর্মচারী, যে পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করছেন, সেখানে তাদের গাড়ি ভাঙচুর করা, এগুলো তো অপরাধ। প্রত্যেকটা জিনিসেরই অপরাধ।
গুন্ডা দমন আইন তার জন্য শুধু নয়, প্রত্যেকটা অপরাধ যাতে না হয় তার জন্যই কিন্তু গুন্ডা দমন আইনটা হয়েছে। ফারাক কিন্তু লক্ষ্য করতে পারবেন এই তৃণমূলের সময়, যখন তৃণমূল শাসনকালে সেখানে যখন জাফরাবাদের মতন ঘটনা ঘটে গিয়েছে, একেবারে দুজনকে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে ঘটনাস্থলে খুন করে দেওয়া হলো, এবং তখন অভিযোগ উঠেছিল যে বারবার পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ তো আসেনি, একটা সময় পুলিশ ফোন ধরা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। বেলডাঙ্গার ঘটনা যখন ঘটছে তখন তো সেখানকার পুলিশ সুপার কার্যত বলেছিলেন 30 ঘন্টা নিষ্ক্রিয় থাকার পেছনে ধৈর্য ধরছি বলে যুক্তি খাড়া করেছিলেন। আর এই ঘটনার ক্ষেত্রে পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিচ্ছেন, এই সমস্ত ঘটনার ক্ষেত্রে তার সরকার, তার প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেবেন। শতরূপ, স্বপনদা বলছেন পুরোটা দায়ী হচ্ছে লায়কালি, যে হিংসার ঘটনা, গণপিটুনির ঘটনা, রেল লাইন উপড়ানো থেকে শুরু করে সরকারি সম্পত্তি নষ্ট, তার উস্কানিতে হয়েছে। না, স্বপনদা তো এগুলো বলবেনই। স্বপনদা দীর্ঘদিন ধরে এই সমস্ত বলছেন, উনি পুরনো বিজেপি কর্মী। উনি আমার মেয়েকে যে অবস্থায় করে মেরেছে তাদের যেন কঠিনভাবে শাস্তি হোক। পুলিশ যেহেতু আসতো তাহলে আমার মেয়েটাকে বাঁচানো যেত, হয়তো শাস্তি দিয়েছে ওভাবে, শাস্তিটা কি ভালোই হলো? যে আবার একটা বাচ্চাকে তুলতে গেলে আবার ভাববে যে এই কাজ আমাদের এইরকম অবস্থা হবে। অন্যায়ভাবে তাদের তুলে নিয়ে গিয়েছে, তাদের ছেড়ে দেওয়া হোক। আশ্বস্তবোধ করছি, ভরসাও আছে, সিএম কালকে আসছে, রাজনৈতিক রং আমি কিছু দেখছি না। এনকাউন্টারে এক অভিযুক্তের মৃত্যুর পর একাধিক প্রশ্ন উঠেছে, বিতর্ক তৈরি হয়েছে নিরন্তর। অন্যদিকে গণপিটুনিতে মৃত্যু হওয়ার পর সেই মৃত্যুর ঘটনায় দায়ী কারা, কারা ভাঙচুর চালিয়েছিলেন, কারা অশান্তির সৃষ্টি করেছিলেন, সব বিষয়ে টেরে ফুরে নেমেছে পুলিশ। কিন্তু কোথাও গিয়ে এনকাউন্টার, পুলিশের এই মুহূর্তের ভূমিকা, তদন্তের গতি প্রকৃতি, মুখ্যমন্ত্রীর ভূমিকা, সব নিয়ে কি বলছেন নির্যাতিতার পরিবার? আসলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিবার হিসেবে, পরিবারের লোক হিসেবে কেউ কেউ অনেক কিছু দাবি করছেন, কিন্তু আসল পরিবার তো ওই ছোট্ট নাবালিকা, অর্থাৎ সন্তান হারানো বাবা মা। তার বাবা মা কি বলছেন সেই বিষয়ে খতিয়ে দেখতে আমরা চলে এসেছিলাম বারুইপুরে তাদের বাড়িতে। তারা কি বলছেন শোনাবো। আমার সঙ্গে রয়েছেন সেই ছোট্ট মেয়েটির, ছোট্ট নিষ্পাপ মেয়েটির মা। দিদি, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কারো কাছে নেই, তো বলবো যে আজ কয়েকটা দিন ঘটনা ঘটে গেল, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, তদন্তের যে গতি প্রকৃতি আপনারা দেখছেন তাতে কি মনে হয়, খানিকটা কি সন্তুষ্ট, স্বস্তি পাচ্ছেন? আমার বিয়ের পরেও আমি অন্য ওরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি, তো এটা আমি মানে মেনে নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আর এই বারুইপুরের ঘটনা সিসিটিভি ফুটেজ, যেখানে কিন্তু একাধিকবার দেখা গেছে এই প্রভাস মণ্ডলকে, প্রভাস মণ্ডল যাকে কয়েক মিনিটের অন্তর অন্তর ঠিক এই রাস্তা দিয়ে তাকে বারবার যাতায়াত করতে দেখা গেছে। এরকমও দেখা গেছে ঠিক নাবালিকা যেই মুহূর্তে এই রাস্তা দিয়ে যায় সেই মুহূর্তেই তাকে প্রায় দৌড়ে ধাওয়া করে প্রভাস মণ্ডল, এবং তারপরে দেখা যায় সেই প্রভাস মণ্ডলই ওই নাবালিকাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাকে মেরেছে। মানে ঘটনার সঙ্গে কোনোভাবে কি মানে ও যুক্ত, মানে হতেই পারে না তো সন্দেহ। হ্যাঁ, সন্দেহ নয়, আনন্দ বলে দিয়েছে, আনন্দ বলেছে, আনন্দের বাড়ির লোকও বলে দিয়েছে। হ্যাঁ, বুঝতে পারলেন, তখন ওই 7টা 8টা থেকে এরকম হবে, 8টা 9টা থেকে এরকম। আপনিও ছিলেন? হ্যাঁ, তা আমার ছোট ভাইকে বউকে নিজের স্ত্রীকে বললাম দেখো আমি তো ফেলে দিল। সুপ্রিম কোর্টে এখনো মামলা চলছে, নিহতের দাদা কি বলছেন শুনুন। দেখুন, বারুইপুরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা মেনে নেওয়া যায় না, কিন্তু এর জন্য দায়ী যদি কেউ থাকে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। উনি 15 বছর যখন ক্ষমতায় ছিল, বিগত অনেক পার্কশিট থেকে শুরু করে কামদুন থেকে গাইঘাটা থেকে অনেক জায়গায় গণধর্ষণ খুন হয়েছিল, সমস্ত কেস উনি তদন্ত করছিল, ওনার সিআইডি, ওনার পুলিশ তদন্ত করছিল, কিন্তু একটাও ন্যায় বিচার এই মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেনি। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি মিছিলে রাস্তায় নামছে, কিন্তু ওনার হাতে যখন পুলিশ থেকে শুরু করে আইন থেকে শুরু করে ওনার হাতে যখন ক্ষমতায় ছিল, উনি একটা ন্যায় বিচার কেন দিতে পারেনি? ইনকাউন্টার করে যে মারা হয়েছে এটাই হলো ঠিকঠাক ওষুধ। জ্বর হলে যেমন প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক খেতে হয়, আর রেপ মার্ডার করলে তার ওষুধ একটাই, ইনকাউন্টার। আমরা ন্যায় বিচার পাইনি, কারণ আমরা কেন ন্যায় বিচার পাইনি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় বিচার দিতে পারিনি? ভোট ব্যাংকিং বাঁচানোর জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের ঘটনাটা ঘটিয়েছিল কে? তৃণমূল প্রধানের ভাইপো, যেমন সন্দেশখালীতে শেখ শাহজাহান রাজত্ব চালাতো, কামদুনি শাসন এলাকায় আনসার আলী তার সহকর্মীরা রাজত্ব চালাতো। আমার দিদি সেদিনকে বাড়ি ফিরছিল, আমার দিদির গণধর্ষণ ও খুন করে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পোস্টমর্টম রিপোর্ট পুরো ভুলভাল করেছে। এনকাউন্টার হয়েছে, অত্যন্ত খুশি হয়েছি, কারণ বিগত যে সরকার ছিলেন সেই সরকার তো আমরা দেখেছি যারা জঘন্যতম থেকে জঘন্যতম অপরাধ করেছে তাদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। এবং আপনারা জানেন যে হাইকোর্ট থেকে 14টা পিপি চেঞ্জ করা হয়েছিল সেই জঘন্যতম অপরাধীদেরকে বাঁচানোর জন্য। আজকে বিগত সরকার যদি দৃষ্টান্তমূলক থেকে দৃষ্টান্তমূলক সাজা দিতেন দোষীদের, তাহলে আজকে 2026-এ এসে এই একটা ফুটফুটে শিশুকে হারাতে হতো না। সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং কোনো অপরাধীকেই ছেড়ে রাখা যাবে না। কোনো রাজনৈতিক নেতার আশীর্বাদে কেউ বাঁচতে পারবে না, এই ঘটনা সেটাই প্রমাণ করবে। কিন্তু একই সঙ্গে সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে এই আবেদনও জানাচ্ছি যে কামদুনি কাণ্ডে যেভাবে রাজ্য প্রশাসন তদন্ত করেছিল এবং মুষ্টিমেয় কিছু মানুষকে তোষণের জন্য
আজকে কামদুনির নির্যাতিতা বিচার পাননি, বেকসুর খালাস হয়ে গিয়েছিল কোর্ট থেকে, এই ফাইল নতুন করে ওপেন করা। পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছেন, সেখানে পুলিশ একা নেই, পুলিশের সঙ্গে অনেক পুলিশ আছে যারা সেই ঘটনাটা পরিদর্শন করতে যাচ্ছে, সেটাকে রিকনস্ট্রাক্ট করতে যাবে, অর্থাৎ কেমন করে ঘটনা ঘটেছিল তা তদন্ত করতে যাচ্ছে। সেখানে এক ভ্যানওয়ালা আছে চুল্লুখোর মাদকখোর, যে ধর্ষণ করে খুন করেছে, সে রিভলভার কেড়ে নিল, আবার গুলিও চালালো, পালাতেও গেল, পুলিশে গুলি করতে হলো। পুলিশ কোথায় আমাদের? অথচ সেই লোকটাকে খালি হাতে একটা যুবক দেখছি টিভিতে ধরে নিয়ে যাচ্ছে থানাতে। বারুইপুরে এনকাউন্টার, সেই খবরই আমাদের নজর। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি, আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, আর সেই গুলিতেই মৃত্যু প্রভাস মণ্ডলের। ভোর রাতে অপরাধের যখন রিকনস্ট্রাকশন হচ্ছিল সেই সময় এই ঘটনা। এমনটাই খবর। প্রভাসকে জেরা করেই নাবালিকার দেহের খোঁজ মিলেছিল। ঘটনাস্থল থেকে সরাসরি সব খবর, সব আপডেট আপনাদেরকে দিচ্ছি। আবারও দেখাবো ঘটনাস্থলের ছবি, সকাল থেকে ঠিক কি ধরা পড়েছে, যেখানে পুনর্নির্মাণ হচ্ছিল আর যেখানে পালানোর চেষ্টা করে প্রভাস, আর তারপর গুলি চালায় পুলিশ। আমি দুটো জায়গা দেখাবো যেখানে ঘটনাটা, এই অপরাধ ঘটানো হয়েছিল এবং যেখানে গতকাল রাত্রিবেলা গুলি চালানোর ঘটনা ঘটেছে। ডিস্টেন্সটা তোমাকে একটু দেখাবো। যে জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 20-25 মিটার দূর হবে এখান থেকে। সেই জায়গাতে একটা জায়গা কর্ডন করে রাখা হয়েছে, এখান থেকেই সেই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল। যেখানে যে ছবিকে ঘিরে যত গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে, গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে, সেই গোটা ঘটনার তদন্তে পুলিশ নামে। পুলিশ তদন্তকারী দল, পুলিশের যে 4 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে, তাদের মধ্যে একজন প্রভাস মণ্ডল। তাকে নিয়ে গতকাল রাত্রি 12:45 এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। প্রভাস মণ্ডলকে নিয়ে আসার পরেই, যেটা পুলিশের তরফে দাবি, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি ফায়ার করা হয়। এবং যখন এই ঘটনা হয়, তারপরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল। পুলিশকে বাধ্য হয়ে সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরে পাল্টা গুলিতে এই জায়গাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। এবং ঢোকার জায়গাটা কিন্তু যথেষ্ট দুর্গম, তাই এই জায়গার একটা অ্যাডভান্টেজ প্রভাস মণ্ডল সহ যারা অভিযুক্ত তাদের রয়েছে, কেননা তারা এই জায়গাটা খুব ভালোভাবে চেনে, তারা কিভাবে কোথা দিয়ে বেরোতে হয় তারা জানে। তাই সেই জায়গা দিয়ে সে পালানোর চেষ্টা করেছিল। সে ভেবেছিল এখান দিয়ে সে পালিয়ে যেতে পারলে পুলিশ তাকে ধরতে পারবে না, কেননা মধ্যরাত তখন ঘড়ির কাঁটায়। ঠিক সেই সময় পুলিশের পাল্টা গুলি, এবং সেই গুলিতেই প্রভাস মণ্ডলের মৃত্যু। প্রভাস মণ্ডলের স্ত্রী তিনি কি বলছেন শুনবো। এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামো দেখেছি।